ধন্যবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নির্দেশে শামসেরগঞ্জ পুলিশ প্রশাসনের উদ্যোগে এখানে একটা বর্ধিত শান্তি কমিটির আলোচনা সভা ডাকা হয়েছে। আমরা আমাদের পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের পেয়েছি। আমাদের অ্যাডিশনাল এসপি এখানে উপস্থিত আছেন আমাদের এসডিপিও ফারাক্কা এবং আইসি শামসেরগঞ্জ, সবাই কিন্তু নবনিযুক্ত। ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একটা মিটিংয়ে সমস্ত প্রশাসনিক কর্তা ব্যক্তিদের আমরা পেয়েছি, এবং বিডিও সাহেব থাকলে মনে হয় আরো ভালো হতো। তো যাই হোক, এবং আমাদের এলাকার জাতি ধর্ম ঊর্ধ্বে, রাজনৈতিক ঊর্ধ্বে উঠে আমরা যে সমস্ত মানুষ এখানে উপস্থিত হয়েছি ধুলিয়ানের শান্তি স্থাপনের জন্য, শান্তি বিরাজ করার জন্য সকলকে আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা জানাবো, অভিনন্দন জানাবো। বক্তব্য দেওয়ার পিছনে অনেকক্ষণ ধরেই সভা চলছে, অনেকে অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন, পরামর্শ দিয়েছেন। আমি দু চারটা কথা বলে কথা শেষ করব। আজকে আমাদের এই ধুলিয়ান শহর, আমরা সবাই একমত যে আমরা কখনো এরকম ঘটনা দেখিনি, শুনিনি। কিন্তু ঘটনা ঘটেছে, এটা আমাদের অসতর্কতার দরুন কিন্তু ঘটেছে। কারণ আমাদের এই যে একটা অতিরিক্ত বিশ্বাস, ভরসা ছিল যে আমাদের ধুলিয়ানে এরকম অপ্রীতিকর ঘটনা কখনো ঘটেনি, ঘটবে না। সেখান থেকেই হয়তো ঘটেছে। তো আমাদের বেশি সতর্ক থাকা উচিত। এবং যে বিষয়গুলো হলো যে আমরা যে ঘটনাটা ঘটেছে আমরা সবাই দেখেছি যে তারা কারা, তারা কোন বয়সে, আমরা কিন্তু সবাই সেটা দেখেছি। তো এই ঘটনার পিছনে আমি মূলত যেটা উপলব্ধি করছি যে আমাদের সহিষ্ণুতার অভাব, আমাদের শিক্ষার অভাব। আমরা যদি সহিষ্ণু হতাম তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। আমাদের মধ্যে যদি শিক্ষা থাকতো তাহলে সেই ঘটনা ঘটতো না। আমরা হয়তো শিক্ষা অর্জন করেছি কিন্তু আমরা জ্ঞান অর্জন করতে পারিনি। সেই জ্ঞানের ঘাটতি আছে বলে হয়তো আমরা সেটাকে রুখতে পারি। তো আমি দুটো বিষয় বলব যে আল্লাহর নবী বলছে যে যে ব্যক্তি তার প্রতিবেশী সে যদি অমুসলিম হয়, তার উপরে যদি অত্যাচার হয় তাহলে সে মুমিন নয়। এটা একবার নয়, একাধিকবার বলেছে। সে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে যদি পরকালের উপরে বিশ্বাস রাখে, সে যদি প্রতিবেশীর উপরে অত্যাচার করে, হক নষ্ট করে, অধিকার নষ্ট করে, মর্যাদা না দেয়, তাহলে সে ধ্বংস হবে, সে জাহান্নামে যাবে। এই যে কথাটা, এই কথা থেকে প্রমাণ কি করছে যে প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার আমাদেরকে করতে হবে। আমি যেটুকু শুনি, যেটুকু জানি, যে আল্লাহর নবী যখন তয়েফে ধর্ম প্রচারের জন্য যায় তখন তার উপরে আক্রমণ হয়েছিল, তার মাথা ফেটেছিল। কিন্তু যখন বললো যে আল্লাহর নবী নির্দেশ দেন, ফেরেশতারা যখন বললো যে আমরা তওবাসীকে পিষে দিব, তখন কিন্তু আল্লাহর নবী বলেছিল যে না। তাহলে বুঝতে হবে যে ইসলামের দৃষ্টিটা কি, ইসলামের ধারণাটা কি। আমরা যদি ইসলামের দৃষ্টি ধারণা যদি আমরা মানুষের মধ্যে তৈরি করতে পারতাম তাহলে এই ঘটনাগুলো হয়তো আমাদের সামনে আসতো না, আমাকে দেখতে হতো না।
এবং গুজব সম্বন্ধে আমি যেটা একটা হাদিস দেখলাম যে বলছে যে কোনো ফাঁসেক যদি এসে কোনো সংবাদ দেয় তাহলে তার যাচাই করো, সেই তথ্যটা সংবাদটা যাচাই করো। কেন? যে অজ্ঞাত কারণে তুমি কোনো সম্প্রদায়কে আঘাত করলে তারপরে সেটা কিন্তু মিথ্যা প্রমাণ হলো, তাহলে পরবর্তী ক্ষেত্রে নিজেকে লজ্জিত হতে হবে। আজকে আমরা কিন্তু সেই লজ্জার মুহূর্তে এসে দাঁড়িয়েছি। আমরা সবাই লজ্জিত হয়েছি এই ধুলিয়ানের যে ঘটনা ঘটেছে, শামসেরগঞ্জের যে ঘটনা ঘটেছে। আজকে সেই কারণে কিন্তু এতগুলো আলোচনা, পিস কমিটি, অমুক কমিটি, তমুক কমিটির আলোচনা চলছে। আজকে শুধু ধুলিয়ানের বদনাম হয়েছে তা নয়, কালিমা লিপ্ত হয়েছে তা নয়, আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছি। ক্ষতিগ্রস্তটা কি? যে এই ধুলিয়ানের মানুষ আমরা যেমন অশান্তিতে থাকলাম, ব্যবসা বাণিজ্য যেমন ক্ষতি হলো, কিন্তু ধুলিয়ানের বাইরে যদি যাই, আমরা বাংলার বাইরে যদি যাই, তাহলে আমরা কি দেখছি? যে বাংলা ভাষীরা আক্রান্ত হচ্ছে। আমাদের যারা বিভিন্ন রুটি রোজগারের টানে যারা বাংলার বাইরে আছে, তাদের অবস্থাটা কি আমরা কি ভেবেছি? তাদের অবস্থাটা কি? আমরা তো কেউ ঘরের মধ্যে সারা জীবন থাকতে পারবো না। আমরাকে কর্মসূত্রে, ব্যবসা সূত্রে, রুটি রোজগারের টানে আমরাকে কিন্তু ঘর থেকে বাইরে যেতে হবে। তাহলে আমরা একটা ঘটনা কতটা ক্ষতির সম্মুখীন আমরা ধুলিয়ানের মানুষ হয়েছি, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা শান্তি স্থাপন করব, আমরা সবাই অঙ্গীকারবদ্ধ। প্রশাসন সেই কাজটা করছে এবং সেই লক্ষ্য নিয়ে ওয়ার্ড থেকে পিস কমিটি তৈরি হয়েছে এবং সেটা টাউনে হবে, পৌরসভা এলাকায় হবে, সেটা প্রশাসনের বিষয়। কিন্তু আমার যেটা বক্তব্য, যে শুধু পিস কমিটি গঠন হলো, আমরা এই শান্তির আলোচনায় ভালো ভালো ভাষণ দিলাম, বক্তব্য রাখলাম, আমি ভালো বক্তব্য জানি, এটা করলে চলবে না। দায়িত্বটা পালন করতে হবে। দায়িত্ব পালন হলো বড় কথা। দায়িত্ব পালন যদি না করি, তাহলে কোনো কমিটি করেও কিন্তু লাভ হবে না। অনেকে বলেছে যে 2% লোক, আমি মনে করি 2% লোকও ছিল না। এই ধুলিয়ানে প্রায় 2.5-3 লক্ষ মানুষ বসবাস করে। তাহলে কতজন দুষ্কৃতী এই ঘটনাটা ঘটিয়েছে? সেটা সে যে ধর্মেরই বলি, কতজন? কিন্তু আমরা বেশিরভাগ মানুষ, মানে 98% মানুষ বসে বসে দেখেছি। আমরা যদি 98% মানুষ যদি আমরা রাস্তায় থামতাম, দাঁড়াতাম, তাহলে যারা দুষ্কৃতী ছিল তারা সাহস পেত না। কিন্তু আমাদের নিষ্ক্রিয়তার দরুন এই 2% মানুষ এই তাণ্ডবটা কিন্তু চালিয়েছে। তো আমাদেরকে সক্রিয় হতে হবে। আরে ধর্ম কিসের জন্য? ধর্ম একটা চলার পথ। ধর্ম একটা চলার পথ। কিভাবে চলবেন, কিভাবে করবেন, ইবাদত কি করবেন, সব নিয়ে। ইবাদত শুধু করলে হবে না, আপনাকে তার বাইরেও কিছু কাজ আছে, সেটাও কিন্তু করতে হবে। সেই জন্য কিন্তু ধর্ম একটা জীবন শৈলী, চলার পথ তৈরি করা, দিক নির্দেশনা দেওয়া, সেটাই কিন্তু ধর্ম। সেটা বিভিন্ন ধর্ম হতে পারে, সব ধর্মই কিন্তু একই কথাই বলছে। সব ধর্মই একই কথা বলছে। আজকে আমরা বলি এখানে যারা আছি, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের মানুষ আছে। কিন্তু বলেন তো, আমাদের আদি পিতাকে, আদি মাতাকে, তাহলে সবাই কিন্তু একটা জায়গা থেকে এসছে, একটা জায়গায় থেকে এসছে। তাহলে আমরা কিন্তু সবাই পরস্পরের, কেউ ভাই, কেউ বোন, এটা আমরা অস্বীকার করতে পারি না। তো সেই জায়গাটাকে মাথায় রেখে আমাদেরকে কিন্তু চলতে হবে। তো এই যে পিস কমিটি গঠন হবে, তো আমি চাইব যে একটা জীবন্ত পিস কমিটি হোক, জীবন্ত। আজকে প্রয়োজন আছে, গঠন হলো, কালকে হারিয়ে গেল, এটা নয়। এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাক এবং সেখানে শুধু শান্তির বিষয়টা নেই, সমস্ত দিক আলোচনা হোক। এই ধুলিয়ান শহরের শান্তি কি কারণে বিঘ্ন হতে পারে, এই ধুলিয়ান শহরের শিক্ষা কিভাবে উন্নয়ন করতে পারা যায়, এখানকার স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে উন্নতি করা যায়, এখানকার জল নিষ্কাশনের ব্যবস্থা কিভাবে করা যায়, রাস্তার কিভাবে করা যায়,
সমস্ত বিষয়টাই যদি আমরা এই শান্তি কমিটিতে আলোচনা করি, তাহলে সেই প্রস্তাবগুলো যদি আমরা পৌরসভা বা কাউন্সিলর তাদের মাধ্যমে রাখি, তাহলে আমার মনে হয় আরো বেশি ভালো কাজ হবে, আরো বেশি ভালো কাজ হবে। কোথাও একটা লাইট দরকার, শান্তি কমিটি শুধু শান্তিরই আলোচনা করবে, সেটা সেভাবে চলতে পারে না। তাহলে শান্তি কমিটির কিছু সুপারিশ, শান্তি কমিটির সুপারিশ যদি আমরা সমাজের সংস্কারের জন্য, সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমরা মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বোধ তৈরি করার জন্য, আমাদের সৌহার্দ্য তৈরি করার জন্য তাদের যে প্রস্তাব প্রপোজাল থাকবে সেটাকে যদি আমরা গুরুত্ব দিই, তাহলে এই শান্তি কমিটিটা কিন্তু জীবন্ত। আজকে আমরা জানি যে ধুলিয়ান শহরে কিছু অসামাজিক কাজ হয়, সেই অসামাজিক কাজগুলোও কিন্তু আমাদের বন্ধ করা দরকার। সেটা আমি খোলাখুলি বলছি না। তো শান্তি কমিটি কিন্তু সেটাও দরকার, সেই কাজটাও দরকার যেখানে অবৈধভাবে কেউ মদ বিক্রি করছে, কেউ জুয়া খেলাচ্ছে, কেউ লটারি বিক্রি করাচ্ছে, কেউ জমি মাফিয়া, জমি দখল করছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই শান্তি কমিটির মাধ্যমে প্রশাসনের কাছে উঠে আসবে। শুধু শান্তির বার্তা দিলে হবে না, শান্তি কি কারণে বিঘ্নিত হচ্ছে সেইগুলো কিন্তু আলোচনা হওয়া দরকার। প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করব সেই সমস্ত বিষয়গুলোই, যাকে ধুলিয়ান শহরকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, এখানকার শান্তি যদি বিরাজ করতে হয়, তাহলে সর্বস্তরের মানুষ যেভাবে এগিয়ে এসছে আমাদেরকেও সেভাবে কিন্তু এগিয়ে যাওয়া দরকার। কারণ আমি জানি, আমার দৃঢ় বিশ্বাস যে ধুলিয়ানের মানুষ একটা মস্তান দেখলে 10 মিনিটের মধ্যে দোকান বন্ধ করে পালায়। ধুলিয়ানের মানুষ লুটেরা নয়। আমি জানি ধুলিয়ানের মানুষের কতটুকু সাহস আছে। একটা মস্তান যদি কোথাও দাঁড়িয়েছে 5টা মস্তান, তাহলে সঙ্গে সঙ্গে ভয়ে ধুলিয়ানের দোকানপাট বন্ধ হয়ে গেছে। ঠিক বলছি কথাটা গো? ধুলিয়ানের মানুষ লুটেরা নয়, সেই কাজ করতে পারে না, কিন্তু ঘটেছে এটা অস্বীকার করতে পারি না। তো আমাদেরকে চারিদিক থেকে সতর্ক থাকতে হবে, আসুন আমরা সবাই মিলে আবার এই সেই ধুলিয়ান শহরকে আমরা পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যেতে পারি। আমাদের সবাই বলছে যে সোনার ধুলিয়ান। আজকে যারা দুষ্কৃতী ছিল, আজকে আই লাভ ধুলিয়ান একটা লেখা ছিল, ওইটার অনেক কি ছিল? পার্কের সামনে একটা লাইটের অনেক কি ছিল? একটা দোকানদারের কি অন্যায় ছিল? একটা ফুটপাতে যে ডিম বিক্রি করে তার কি অন্যায় ছিল? এটা ফুটপাতে স্টলে করে একটা মাল, এটা সাধারণ মানুষের কি অন্যায় ছিল? আরে ওয়াকআপ তো হয়েছে, বিজেপি সরকার করেছে, বিজেপির ওই ওয়াকআপের দলিত লোকের ভবে আর দোকানে আর বাড়িতে ছিল না যে আমি সেখান থেকে নিয়ে এসে ছেড়ে ফেলে দিলাম, দিয়ে প্রমাণ সব লোপাট হয়ে গেল। আজকে অত্যন্ত লজ্জাকর ঘটনা এটা, আজকে খুবই লজ্জার বিষয় আমাদের কাছে। আজকে আমাদের মাথা হেট হয়ে গেছে। প্রশাসনকে বলবো যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সে যেই হোক, সে যে পার্টিরই হোক, তাকে চিহ্নিত করে তাদের উপরে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। সে তৃণমূল হোক আর কংগ্রেস হোক আর বিজেপি হোক আর যাই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তাহলে আগামী দিনে যাতে সেই সাহস দেখাতে না পারে। আমি আপনাদের সঙ্গে এখানকার যারা শান্তি কমিটিতে এসেছেন, আপনাদের সঙ্গে কিন্তু আমি একমত। আমরা চাই এই শামশেরগঞ্জে পুনরায় শান্তি প্রতিষ্ঠিত হোক এবং যারা দুষ্কৃতী আছে তারা যাতে ঘর থেকে না বের হয়, গর্ত থেকে বের না হয়। আমাদের শামশেরগঞ্জের প্রত্যেকটা অঞ্চলে এইরকম ভাবে পিস কমিটি গঠন হয়েছে এবং আমি জানি, আমার দৃঢ় বিশ্বাস, আমাদের বর্তমান যে প্রশাসন আছে, পুলিশ প্রশাসন, আইসি থেকে শুরু করে এসডিপিও, অ্যাডিশনাল এসপি, এসপি যারা আছেন, তারা সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন। তাদেরকে সেই কাজের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এখানে কিন্তু নিয়োগ করেছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সদা সর্বদা এই ধুলিয়ানের উপরে নজর রেখেছেন, যাতে কোনোভাবেই এখানে যাতে বিঘ্ন না হয়, এখানকার উন্নয়ন যাতে হয়, সেটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নজর রেখেছেন। আজকে বুঝতে পারছি যে আমাদের থানা ছিল ওসি থানা, সেটা আইসি থানা হয়েছে। তার মানে কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কত সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছে। এসডিপিও সাহেব আছেন, এখানে অ্যাডিশনাল এসপি নিয়োগ হয়েছে, এখানে এসডিও নিয়োগ হয়েছে, এসডিও সাব ডিভিশন ঘোষণা হয়েছে, আরো অনেক কিছু হবে। আমাদের হাসপাতাল আপনারা জানেন
যে 100 বেড বিড়ি শ্রমিক হাসপাতাল তিনি কিন্তু ঘোষণা করেছেন, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি চালু হবে। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী চান এই শামশেরগঞ্জে চারিদিক থেকে উন্নয়ন হোক এবং এখানকার সব ধর্মের মানুষ একসঙ্গে যেভাবে আমরা চলছিলাম সেইভাবে চলি। আজকে বলুন তো, যখন দুর্গাপূজা বিসর্জন হয় তখন লক্ষ লক্ষ মানুষ সেখানে হাজির হয়। কারা হাজির হয়? সব ধর্মের মানুষই তো হাজির হয়, সব ধর্মের মানুষ হাজির হয়। একটা জালসা যখন হয় তখন সব ধর্মের মানুষ হয়, কেউ জালসা শুনতে যায়, কেউ দোকান লাগাতে যায়। এটাই তো আমাদের কৃষ্টি, এটাই তো আমাদের কালচার। ঈদের বাজার, ঈদ যখন হয় তখন ঈদের মেলা যখন হয় সেখানে কারা থাকে? সেখানে তো মুসলিমরা থাকে না। আমরা তো এই নিয়ে বেঁচে আছি। এই জন্যই তো বলে যে ভারতবর্ষ একটা বৈচিত্র্যময় দেশ, আর এই বৈচিত্র্যের মধ্যেই আমরা ঐক্যকে ফিরে পাই। আজকে সেই ঐক্যকে বিনষ্ট করার প্রচেষ্টা চলছে। আমরা আশা করব আমরা সবাই মিলে আমাদের সেই ঐক্যকে আবার ফিরিয়ে আনবো এবং ধুলিয়ান শহরে শান্তি প্রতিষ্ঠিত হবে। এই আশা রেখে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।